বাংলা ভাষায় কথা বলার সময় আমরা প্রায় অনেক বড় বড় কথাকে একটা ছোট্ট শব্দে নিয়ে আসি, তাই না? এই যে একটা জাদু, এটাই হলো সমাস। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমাসের ব্যাপারটাই সহজ করে বুঝে নেব। আচ্ছা, এই বাক্যটা একবার দেখুন তো। আমি সিংহ চিহ্নিত আসনে বসব। কেমন যেন একটু লম্বা আর খটমটে শোনাচ্ছে, তাই না? এখন প্রশ্ন হলো, এটাকে কি আরও ছোট, আরও সুন্দর করে বলা যায়? একদম যায়। আর উত্তরটা হলো একটাই শব্দ, সিংহাসন। ভাবুন একবার, এতগুলো শব্দের বদলে শুধু একটা শব্দ। এটাই হলো সমাসের আসল ক্ষমতা। চলুন এই দারুণ ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমরা কি কি জানব? প্রথমে দেখব সমাস জিনিসটা কি, তারপরের মূল সূত্রটা কি, এরপর প্রধান ভাগগুলো, কিছু বিশেষ সমাস, আর শেষে সবটা মিলিয়ে একটা মাস্টার চার্ট আর ছোট্ট একটা পরীক্ষা। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, সমাস, সংক্ষেপের শিল্প। এর মূল কথাটা কি, চলুন দেখি। খুব সহজ করে যদি বলি, সমাস মানে হলো জোড়া লাগানো। মানে কয়েকটা সম্পর্ক আছে এমন শব্দকে এক করে একটা নতুন শব্দ বানানো। এর আসল উদ্দেশ্যই হলো সংক্ষেপ করা, মানে ছোট করা। আচ্ছা, সমাস কি তা তো বুঝলাম। এবার দ্বিতীয় পর্বে আসা যাক, পদের গুরুত্ব। মানে এর মূল মন্ত্রটা কি? আসলে যে কোনো সমাসকে চেনার জন্য শুধু একটা প্রশ্নই যথেষ্ট। আর সেই প্রশ্নটা হলো, কোন শব্দটার জোর বেশি? মানে যে শব্দগুলো মিলে নতুন শব্দটা তৈরি হলো, তার মধ্যে কোনটার অর্থ বেশি প্রাধান্য পাচ্ছে? এই একটা প্রশ্নই কিন্তু সব সমাসের তালা খুলে দেবে। মেষ, তাহলে চাবিকাঠি তো হাতে চলে এলো। এবার চলুন সমাসের প্রধান প্রকারভেদগুলো দেখে নিই। এইগুলোই হলো সমাসের মূল টুলকিট। প্রথমেই আসছে দ্বন্দ্ব সমাস। এর মূল কথা হলো যখন দুজনেই রাজা। মানে এখানে কোনো শব্দই ছোট নয়, দুটো পদেরই সমান গুরুত্ব। যেমন ধরুন, বাবা ও মা হয়ে গেল বাবা মা। এখানে বাবা আর মা দুজনেই সমান গুরুত্বপূর্ণ। এরপর হলো তৎপুরুষ সমাস। এখানে কিন্তু দ্বিতীয় শব্দটা মানে পরপদের গুরুত্বই বেশি। আর শব্দ দুটো জোড়া লাগার সময় মাঝখানের বিভক্তিগুলো, যেমন কে, র, এর, এগুলো সব উধাও হয়ে যায়। যেমন রথকে দেখা হয়ে যায় রথ দেখা। এখানে দেখাটাই আসল কথা। এবার আসি কর্মধারয় সমাসে। এটাও অনেকটা তৎপুরুষের মতোই। এখানেও দ্বিতীয় পদেরই গুরুত্ব বেশি। কিন্তু পার্থক্যটা হলো, এখানে একটা তুলনা বা বিশেষণের ভাব থাকে। যেমন নীল যে আকাশ হলো নীলাকাশ, আকাশটাই আসল, নীল হলো তার গুণ। কর্মধারয়ের মধ্যে আবার একটা খুব ইন্টারেস্টিং ভাগ আছে। তুলনাটা কি বাস্তব নাকি কাল্পনিক? যদি বাস্তব হয়, যেমন কাজলের মতো কালো, কাজলও কালো, যা বলা হচ্ছে সেটাও কালো, তখন সেটা উপমান। আর যদি তুলনাটা কাল্পনিক হয়, মানে দুটো জিনিস এক নয়, শুধু গুণের মিল কল্পনা করা হচ্ছে, যেমন মুখটা চাঁদের মতো, তখন সেটা উপমিত। এবার আসছে বহুব্রীহি সমাস। এটা কিন্তু বেশ অন্যরকম। এর ট্যাগলাইন হল, যখন তৃতীয় কেউ এসে হাজির হয়। মানে এখানে প্রথম বা দ্বিতীয় কোনো পদেরই অর্থ প্রধান নয়, বরং দুটো মিলে সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি করে। যেমন বিনা পানিতে যার, মানে বিনা পানি। এখানে বিনা বা পানি মানে হাত, কোনোটাই মুখ্য নয়, বোঝানো হচ্ছে দেবী সরস্বতীকে। দ্বিগু সমাস চেনাটা বেশ সোজা। এর শুরুতে সবসময় একটা সংখ্যা থাকবে, আর পুরো শব্দটা দিয়ে একটা সমষ্টি বা কালেকশন বোঝাবে। যেমন 3 কালের সমাহার হয়ে গেল ত্রিকাল। আর সবশেষে হল অব্যয়ীভাব সমাস। এখানে প্রথম পদ বা পূর্বপদের অর্থটাই প্রধান, আর এই পূর্বপদটা হয় একটা উপসর্গ বা অব্যয়। যেমন উপ, যথা আ। যেমন কুলের সমীপে হয় উপকূল। এখানে উপ মানে কাছে, এই কাছে থাকাটাই মূল অর্থ। প্রধান ভাগগুলো তো আমরা দেখলাম। এবার চলুন কিছু বিশেষ সমাসের কথা জেনে নিই। এগুলো জানলে কিন্তু সমাসের ওপর দখলটা আরও পাকা হবে, বিশেষ করে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে 3টে বিশেষ সমাসের কথা বলা যাক। 1. নিত্য সমাস। এর কোনো ব্যাসবাক্য হয় না, মানে এটাকে ভাঙা যায় না। চেনার উপায় হলো শেষে অন্তর বা মাত্র থাকে, যেমন গ্রামান্তর। 2. অলুক সমাস। অলুক মানে হলো যা লোপ পায় না,
কি লোপ পায় না? বিভক্তি। যেমন গায়ে হলুদে গায়ে শব্দটার এ বিভক্তিটা কিন্তু রয়েই গেছে। আর ৩ প্রাদিশ সমাস, যা প্র, পরি এই জাতীয় উপসর্গ দিয়ে শুরু হয়। যেমন প্র যে বচন হয় প্রবচন। তো এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম। এবার সময় হয়েছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসার, একটা মাস্টার চার্ট আর পরীক্ষার মাধ্যমে। এই যে দেখুন মাস্টার চার্টটা, এটা হলো আমাদের ফাইনাল চিটশিট। কোন সমাসে কোন পদ প্রধান আর সেটা চেনার সহজ সংকেত কি, সব এক জায়গায়। দ্বন্দ্ব মানে উভয় পদ, তৎপুরুষ কর্মধারয় দ্বিগুতে পরপদ, অব্যয়ভাবে পূর্বপদ, আর বহুব্রীহিতে একদম নতুন একটা অর্থ। পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এর থেকে ভালো কিছু হয় না। চার্ট তো দেখা হলো, এবার তাহলে একটা ছোট পরীক্ষার জন্য তৈরি তো? এখানে ৩টে উদাহরণ দেওয়া হলো। একটু ভাবুন তো। প্রথমটা হাটে বাজারে, ব্যাসবাক্য হাটে ও বাজারে। আচ্ছা, এখানে কি বিভক্তি লোপ পেয়েছে? দ্বিতীয়টা পীতাম্বর, মানে পীত অম্বর যার, এটা কি জামা বা রঙকে বোঝাচ্ছে নাকি অন্য কাউকে? আর ৩ নম্বর তুষার শুভ্র, তুষার কি আসলেই শুভ্র বা সাদা? মানে তুলনাটা কি বাস্তব? এই প্রশ্নগুলো করলেই উত্তর পেয়ে যাবে। তাহলে শেষে এসে একটা কথা ভাবা যাক। সমাস চেনা বা জানাটা কি শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য? একদমই না। এটা আসলে ভাষার ভেতরের কারিগরিটা বোঝার মতো। কিভাবে সহজ সরল অংশ জুড়ে একটা শক্তিশালী নতুন অর্থ তৈরি হয় সেটা দেখা। ভাষার এই নির্মাণ কৌশলটা বুঝতে পারলে ভাষাকে দেখার চোখটাই কিন্তু বদলে যায়।